যেটা বলছিলাম, শুনতে পাচ্ছিস তো? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসছে, সাউন্ড আসছে তো? ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তার মানে কি একটা প্রাইভেট আমার 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 ইন্টারনাল মেশিন গুলো প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড, কিন্তু আমার যে রাউটারটা সেই রাউটারটা পাবলিক আইপি অ্যাড্রেসে কানেক্টেড। আমি যদি কোনো আমার ইন্টারনাল মেশিন থেকে কোনো প্যাকেট পাঠাই, সেই প্যাকেটটা যখন রাউটার দিয়ে হ্যাঁ রাউটার হয়ে যাচ্ছে, তখন তার সোর্স অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ইন্টারনাল আইপি অ্যাড্রেসের বদলে এই রাউটারের আইপি অ্যাড্রেসে। এবার সেই রাউটার ওখানে একটা ডেটাবেস মেনটেন করছে, যে ডেটাবেসে ট্র্যাক করছে যে কোন প্যাকেটটা কোন হোস্ট কোন মেশিন থেকে আসছে এবং তার ডেস্টিনেশন কি। এবার যখন সেই সেম ডেস্টিনেশন থেকে কোনো প্যাকেট ওই রাউটারের কাছে আসছে, তখন ও বুঝতে পারছে তাহলে ওকে আমাকে ওই যে সোর্স থেকে ওইটা এসেছিল সেই সোর্সে পাঠাতে হবে। সেটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সেটাই একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সেটা হলো একটা প্যাকেট, সেটা 10.0.0.1 থেকে জেনারেট করে 200.100.10.1 এর উদ্দেশ্যে যাচ্ছিল। যেহেতু যাওয়ার পথে সে একটা রাউটারের থ্রুতে যাচ্ছে, সেই রাউটারে যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন টেকনিকটা এনাবল করা আছে, তাহলে তখন এটা রাউটারের থ্রুতে যাচ্ছে, তখন তার সোর্স অ্যাড্রেসটা 10.0.0.1 এর বদলে রাউটারের অ্যাড্রেস 150.150.0.1 এ কনভার্ট হয়েছে। ওই ডেস্টিনেশন 200.100.10.1 এ গেল। এবার 200.100.10.1 থেকে যখন রিপ্লাইটা আসছে, সেই রিপ্লাইটা আসছে প্রথমে 150.150.0.1 এ ওই রাউটারে। এবার সেই রাউটারে একটা ডেটাবেস মেনটেন করা হচ্ছে, যে ডেটাবেসে পরিষ্কার বলা আছে যে ওই 200.100.10.1 এর উদ্দেশ্যে যে প্যাকেটটা পাঠানো হয়েছিল, সেই প্যাকেটটা পাঠানো হয়েছিল সোর্স অ্যাড্রেস 10.0.0.1 থেকে 10.0.0.1 থেকে। ন্যাচারালি এখন 200.100.10.1 থেকে যে প্যাকেটটি এসছে, সেই প্যাকেটটাকে তাহলে আমাকে এখন 10.0.0.1 এ নিয়ে ট্রান্সমিট করতে হবে। এটাই হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের কাজ। এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের গল্প, যেটা এই ছবিতে বোঝানো হয়েছে। এবার আমাকে বল যে ডাউট আছে কিনা। তাড়াতাড়ি বল নেটওয়ার্কের যে অবস্থা। এই ভিডিওকে এখন গল্পটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে সেটাই এখানে বলা হয়েছে, সেটাই বলা হয়েছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটা ডিজাইন করা হয়েছে ফর আইপি অ্যাড্রেস কনভারসেশনের জন্য, আইপি অ্যাড্রেস কনভার্সনের জন্য দাদা। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কনভার্সনের জন্য তৈরি করা হয়েছে এটা। এইটা বলছিলাম যে এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেস দুটো গল্প আছে। তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস কারণ প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে এইগুলো, একটু বুঝতে হবে এখানটা। রেঞ্জ হচ্ছে এইগুলো 10.0.0.0 থেকে 10.255.255.255, এই রেঞ্জটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। আবার 172.16.0.0 থেকে 172.31.255.255, এইটা একটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। আবার 192.168.0.0, এখানে ডট জিরোটা পড়েনি, এখানে একটা ডট জিরো এখানে ডট হবে, সেই ডটটা পড়েনি। হ্যাঁ, এখানে একটা পিডিএফ বলে আমি চেঞ্জ করতে পারছি না, এখানে একটা ডট হবে। ঠিক আছে, 192.168.0.0 টু 192.168.255.255, এইটা আরেকটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। তার মানে আমার নিজস্ব ইন্টারনাল মেশিন গুলো এই রেঞ্জ অফ আইপি অ্যাড্রেসে যে কোনো আইপি অ্যাড্রেস হতে পারে। সেজন্যই এই এক্সাম্পলে তুই যদি দেখিস, এক্সাম্পলে যে আইপি অ্যাড্রেস দেখানো হয়েছে সেটা 10.0.0.1। কেন 10.0.0.1? বিকজ 10.0.0.0 থেকে 10.255.255.255 এই এন্টায়ার রেঞ্জটা আইপি প্রাইভেট আইপি অ্যাড্রেস। তার মানে আমার আইপি অ্যাড্রেসটা যদি এরকম হতো 10.5.2.2, সেটা আমার একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। 10.10.10.10 প্রাইভেট আইপি অ্যাড্রেস। 10.120
120.120.120 প্রাইভেট আইপি অ্যাড্রেস, অথবা এরকম যদি লিখতাম 172.16.5.5 প্রাইভেট আইপি অ্যাড্রেস, 172.30.5.5 প্রাইভেট আইপি অ্যাড্রেস, অথবা এরকম লিখি 192.168.5.5 প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে, 192.168.5.10.10 প্রাইভেট আইপি অ্যাড্রেস। তাহলে এই যে রেঞ্জটা এখানে বলা হয়েছে, এই রেঞ্জের মধ্যে যে কোনো আইপি অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। যেমন আমাদের কলেজের আমার যে মেশিনটা তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.107। ভালো করে ভেবে দেখ, আমার কলেজের যে আইপি অ্যাড্রেসটা আমাদের, সেটা আমার কলেজে আমার যত মনে পড়ছে 192.168.10.7 এরকম একটা কিছু আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস। 192.168.0.0 থেকে 192.168.255.255 আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.107। তাহলে .10.107 তার মানে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, বিকজ 192.168.10.107 এই রেঞ্জে পড়ছে, .0 থেকে .255.255 এই রেঞ্জে পড়ছে, কারণ এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। কিন্তু আমাদের যে সার্ভারটা, সেই সার্ভারের আইপি অ্যাড্রেস সম্ভবত 192.168.10.250 কত একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, 192.162 সামথিং কিছু একটা আছে। যাই হোক, তো তার মানে আমি ইন্টারনালি আমার মেশিনের আইপি অ্যাড্রেস গুলোকে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। ইন্টারনালি আমার মেশিনের আইপি অ্যাড্রেস গুলোকে আমি প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। এক্সটারনালি আমার যে আইপি অ্যাড্রেস, এক্সটারনালি আমার যে রাউটার, তাদের আইপি অ্যাড্রেস কিন্তু আমি প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো না। তাহলে এইটা হচ্ছে সেই রেঞ্জ অফ প্রাইভেট আইপি অ্যাড্রেসেস, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের সেই রেঞ্জ। এই রেঞ্জটাও কিন্তু কোশ্চেনে পরীক্ষা জিজ্ঞাসা করা হতে পারে যে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ কি, রেঞ্জটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এইবার আমাকে একটা কথা বল, কেউ একজন বল বুদ্ধি করে, এই যে 10.0.0.0 থেকে 10.255.255.255 এই যে রেঞ্জটা, এই যে ইনিশিয়াল রেঞ্জটা, এই রেঞ্জে কটা মেশিন থাকতে পারবে, কটা আইপি অ্যাড্রেস থাকতে পারবে, এই রেঞ্জের আন্ডারে কটা আইপি অ্যাড্রেস থাকতে পারবে, সেটা একটু বুদ্ধি করে বল তো। 10.0.0.0 থেকে 10.255.255.255 কটা আইপি অ্যাড্রেস থাকতে পারবে এই রেঞ্জে? মনে তো হচ্ছে 255 কিউব। 255 কিউব অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে এবার একটু অন্যভাবে বলি। ডট অ্যাকচুয়ালি প্রথমত দেখবি এটা কোন আইপি অ্যাড্রেস, এটা ক্লাসের আইপি অ্যাড্রেস। 10.10 মানে হচ্ছে ক্লাসের আইপি অ্যাড্রেস, তাই তো। 1 তো 0 থেকে 100, 0 থেকে তোর কত অবধি ক্লাসে, 0 থেকে 127 127 যাই হোক, 0 থেকে 127, তাহলে টাইমটা হচ্ছে তোর ক্লাসে আইপি অ্যাড্রেস। যদি ক্লাসে আইপি অ্যাড্রেস হয়, তার নেটওয়ার্ক আইপি কত আছে? ক্লাসে আইপি অ্যাড্রেস হলে নেটওয়ার্ক আইপি ক বাইট, আর হোস্ট আইপি ক বাইট? নেটওয়ার্ক আইপি 1 বাইট নেটওয়ার্ক আইপি, ক্লাসে 1 বাইট নেটওয়ার্ক আইপি আর 3 বাইট হোস্ট আইপি, তাই না? 1 বাইট নেটওয়ার্ক আইডি, 3 বাইট হোস্ট আইডি, মানে প্রথম 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের 24টা বিট হচ্ছে হোস্ট আইডি। বুঝলে গেলি নাকি? ক্লাস বি হলে 2 বাইট 2 বাইট, ক্লাস সি হলে 3 বাইট নেট আইডি 1 বাইট হোস্ট আইডি, ক্লাস ডি হলে মাল্টিকাস্টিং অ্যাড্রেস, আর ক্লাস ই হল রিজার্ভ ফর ফিউচার ইউজ অর রিসার্চ পারপাসে ইউজ হয়। পড়ানো আছে আইপি অ্যাড্রেসে বললাম না, বলেছিলাম তো আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম না? হ্যাঁ স্যার। মানে রিলেটেড সব কিছু, যাই হোক। তো এখানে তুই ঠিকই বলেছিস, অ্যান্সারটা তো ঠিকই ছিল। সেটা হচ্ছে এই যে 10.0.0.0 থেকে 10.255.255.255, তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে কটা মেশিন থাকতে পারবে অ্যাকচুয়ালি। তার মানে আমাকে দেখতে হবে 0.0.0 থেকে 255.255.255, মানে 2 to the power 24, 2 to the power 24 number of IP addresses can be generated। কেন? কারণ হচ্ছে 3 বাইট, তো .0.0.0 মানে কত? 10 বাইট। প্রথম বাইটটা তো নেট আইডি, পরের 3টে বাইট তো হোস্ট আইডি, পরের 3টে বাইট হোস্ট আইডি মানে ক বাইট আছে এখানে? 3, পরের 3 বাইট হোস্ট আইডি মানে ক বিট আছে? 24টা বিট আছে না? তাহলে 24টা বিট কে আমি 2 to the power 24 number of hosts can be there, 2 to the power 24 number of hosts, the 2 to the power 24 number of machines can be there,
in my in this private IP address. In this private IP address এই রেঞ্জটায় 2 to the power 24 নাম্বার অফ হোস্ট থাকতে পারবে। হিসেবটা বুঝবি কিনা বল, লজ্জা করে লাভ নেই। স্যার এই 24টা কি হলো স্যার? হ্যাঁ ভেরি গুড। 24টা কি হলো? বলছি 24টা হলো হচ্ছে তো একটা বিট ক বাইটের, একটা বাইট ক বিটের, 8 বিটের, এক বাইট মানে 8 বিটের। এখানে ক বিট আছে, ক বাইট আছে হোস্ট আইডির জন্য 3 বাইট আছে না। ক্লাসে আইপি অ্যাড্রেস যদি হয়, ক্লাসে আইপি অ্যাড্রেসের ফার্স্ট বাইটটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, বাদ বাকি 3টে বাইট হচ্ছে হোস্ট আইডি। সব এই 3টে বাইট মানে ক বাইট? 3টে বাইট মানে ক বিট? 24টা বিট না? 3 বাইট মানে ক বিট? 24টা বিট। তাহলে 24টা বিট মানে কত? 2 to the power 24। তাহলে 2 to the power 24 নাম্বার অফ হোস্ট ক্যান বি देयर। 24টা বিট মানে 2 to the power 24, তাহলে 2 to the power 24 নাম্বার অফ হোস্ট ক্যান বি देयर, তাই না? 24টা বিট মানে কত? 2 to the power 24 তো, তাহলে 2 to the power 24 নাম্বার অফ হোস্ট ক্যান বি देयर। আর তুই বলেছিলি 255 into 255, অ্যাকচুয়ালি 255 নয় 256, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাহলে 256 into 256 into 256 মানে হচ্ছে এইটা আসবার কথা, এত নাম্বার অফ হোস্ট থাকার কথা। 16 সামথিং। আমি জানি তোরা দেখতে পাচ্ছিস কিনা স্ক্রিনে, আমি ক্যালকুলেটরটা খুলেছি, দেখতে পাচ্ছিস বোধহয়, শেয়ার হচ্ছে নিশ্চয়ই। তো 16,000 সামথিং, 16 কোর নাকি তারও বেশি এরকম একটা রেঞ্জ আসছে, ঠিক আছে? এইটা সেই হিসেবটাকে যদি আমি এরকম ভাবে করি, 2 to the power 24, জানি না এখানে দেবে কিনা, এই দেখ সেমই আসছে 2 to the power 24, ব্যাপারটা একই, ঠিক আছে? স্যার কিছু দেখাচ্ছে না স্যার। আচ্ছা, মানে আমার বক্তব্য হচ্ছে 0 থেকে 255 মানে হচ্ছে 256, তার মানে ওই যে বললো না, অ্যান্সারটা বললি না যে 256 into 256 into 256, রাইটলি সো, কত নাম্বার অফ হোস্টই থাকবে। এবার সেই হিসেবটাকে দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে তুই যেটা বললি যে 0 থেকে 255 মানে 256, তার মানে 256 into 256 into 256 এতগুলো আইপি অ্যাড্রেস থাকবে। আমি বলছি সেটাকে আইপি অন্য ভাবে ভাবে, সেটাকে এরকম ভাবে যে যেহেতু এটা ক্লাসে আইপি অ্যাড্রেস, ক্লাসে আইপি অ্যাড্রেসের প্রথম বাইটটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 3টে বাইট হচ্ছে হোস্ট আইডি, তাহলে পরের 3টে বাইট মানে কটা বিট থাকছে? 24টা বিট থাকছে। 3 বাইট মানে 24টা বিট, তাহলে 2 to the power 24 নাম্বার অফ হোস্ট ক্যান বি देयर, ঠিক আছে? 2 to the power 24 নাম্বার অফ হোস্ট ক্যান বি देयर এখানে। কিন্তু পরেরটার ক্ষেত্রে, কিন্তু পরের যে রেঞ্জটা আছে, পরের রেঞ্জের ক্ষেত্রে কিন্তু হিসেবটা অন্যরকম হবে। পরের রেঞ্জের ক্ষেত্রে কিন্তু হিসেবটা অন্যরকম হবে। সেখানে কত আছে? 172.16 থেকে 16.0.0 থেকে 172.31.255.255 রেঞ্জটা কিন্তু আলাদা হবে। এবং এটা কিন্তু ক্লাস বি আইপি অ্যাড্রেস, এটা কিন্তু ক্লাস বি আইপি অ্যাড্রেস। ক্লাস বি আইপি অ্যাড্রেস মানে 172.16 হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের দুটো হচ্ছে হোস্ট আইডি। যাবে দরকার নেই, ছেড়ে দে। প্রথমটা একটু বুঝে রাখ, তাহলেই হবে। সেটা হচ্ছে নাম্বার অফ আইপি অ্যাড্রেস কত হচ্ছে এখানে, নাম্বার অফ আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে 256 into 256 into 256, অথবা তুই অন্যভাবে বললে 2 to the power 24, একই ব্যাপার। আলটিমেটলি মানে সেমই আসবে অ্যান্সারটা, ঠিক আছে? কেন হচ্ছে? তার কারণ 0 থেকে 255 একটা রেঞ্জ, পরে 0 থেকে 255 আরেকটা রেঞ্জ, তারপরে 0 থেকে 255 আরেকটা রেঞ্জ, এই রেঞ্জে 256 into 256 into 256, তাহলে huge number of machines can be there under this private IP address, ঠিক আছে? তো এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের গল্প। এই প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো ইউজ করা হচ্ছে আমার ইন্টারনালি, আর এক্সটার্নালি আমরা যে আলাদা আইপি অ্যাড্রেস ইউজ, আমরা যে বাদবাকি যে আইপি অ্যাড্রেস গুলো সেগুলো এক্সটার্নালি ইউজ হয়। এক্সটার্নাল মানে আমার রাউটারের জন্য ইউজ হয়। তার মানে এই যে যখনই আমরা কোনো নেটওয়ার্ক সেটআপ করবো, সেই নেটওয়ার্ক সেটআপ যখন করবো আমাদের মাথায় রাখতে হবে এই যে গিভেন রেঞ্জটা, এই যে হলুদ রঙের যে গিভেন রেঞ্জটা, এই রেঞ্জ আমি আমার কোনো ইন্টারনাল মেশিনে দিতে পারবো না। আমার কোনো ইন্টারনাল মেশিনের আইপি অ্যাড্রেস এই রেঞ্জ হবে না, সরি, আমার কোনো এক্সটার্নাল রাউটারের আইপি অ্যাড্রেস এই রেঞ্জ হবে না, আমার কোনো এক্সটার্নাল রাউটারের আইপি অ্যাড্রেস এই রেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। আর নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কিভাবে কাজ করে এখানে গল্পটা লেখা আছে, গল্প পড়ে আর আমি সময় নষ্ট করছি না, আমি টেকনিকটা বলে দিলাম। দিস ইজ দ্য টেকনিক by which network address translation works. The advantage of using network address translation is that you can save lots of IP addresses over the internet. You are able to save lots of IP addresses over the internet. That's the advantage of the network address translation. If you have understood, if you have any doubt, we are here. মানে যখন খুশি প্রশ্ন করবে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে নেবে বা কয়েকটা এগোই। কয়েকটা একটা ছোট্ট প্রোটোকল, তার নাম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বা ডিএইচসিপি। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলটি একটি খুব সোজা প্রোটোকল। এটার কাজ কিছু নয়,
বাকি কথা এটার কাজ, এটা দুটো পার্ট আছে, একটাকে বলি ডিএসসিপি ক্লায়েন্ট, একটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। মানে ক্লায়েন্ট সার্ভার মোডে এরা কাজ করে। এর কাজ হচ্ছে ডায়নামিক্যালি প্রত্যেকটা মেশিনে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা। যা শুনলে সেটাই বললাম, এর কাজ হচ্ছে ডায়নামিক্যালি প্রত্যেকটা মেশিনে আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করা। ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের কাজ হচ্ছে ডায়নামিক্যালি প্রত্যেকটা মেশিনে আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করা। ঠিক আছে, ডায়নামিক্যালি প্রত্যেকটা মেশিনে আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করা হচ্ছে এর কাজ। এর আর কোনো কাজ নেই। এর কাজ হচ্ছে এটাই যে ডায়নামিক্যালি প্রত্যেকটা মেশিনে আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করবে। মানে ধরা যাক যে তুমি একটা নেটওয়ার্ক সেটআপ করবে, যে নেটওয়ার্কের মধ্যে হয়তো 2000 মেশিন আছে, সে 2000 মেশিনস আর দেয়ার। So if you are not following dynamic host configuration protocol, then you have to physically attend each and every machine to put IP addresses, DNS server address, and subnet mask, and all these things. But if you are using dynamic host configuration protocol, and if you have installed dynamic host configuration client protocol in those machines, and if you are sitting on the dynamic host configuration server machine, then from the server you can allocate IP addresses to each and individual machine by clicking a single mouse. You just click a single mouse, the IP addresses will be allocated to the each and every machine automatically. But that IP addresses will be dynamic in nature. That means প্রথমবার তুমি যখন ডাইনামিক ডিএসসিপি চালালে, তোমার যে 2000 খানা ক্লায়েন্ট আছে, 2000 খানা ক্লায়েন্টের যে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন হলো, ভালো কথা হলো, তারা কাজ করলো। কাজ করার পর তুমি যখন আবার নতুন করে পরের দিন এসে আবার নতুন করে ডিএসসিপি চালাও, তাহলে সেই আইপি অ্যাড্রেস গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা এরকম হবে না যে সেম আইপি অ্যাড্রেস সেম মেশিনে অ্যালোকেট হবে, হতেও পারে নাও হতে পারে। বা ধরা যাক যে তোমার কাছে 2000 খানা মেশিন ছিল, এবার ধরো আরো 5টা মেশিন অ্যাড হলো, সেই 5টা মেশিনে আবার তোমার নতুন অন্য আইপি অ্যাড্রেস অ্যাড হবে। মানে আমার বক্তব্য হচ্ছে এই যে ধরা যাক যে 2000 খানা মেশিন তুমি রান করছিল, সেই 2000 খানা মেশিন যখন রান করছিল, করতে কিছু নোড তাদের কাজ হয়ে গেছে, তারা শাটডাউন করে চলে গেছে। সেই নোডের কিছু আইপি অ্যাড্রেস গুলো, সেই আইপি অ্যাড্রেস গুলো একটা ফ্রি পুল অফ আইপি অ্যাড্রেসে চলে এলো, একটা ফ্রি লিস্ট অফ আইপি অ্যাড্রেসে চলে এলো ডায়নামিক ডিএসসিপির কাছে। এবার ধরা যাক যে নতুন করে কোনো 5টা নোড আবার এন্ট্রি হলো বা 10টা নোড এন্ট্রি হলো, তাহলে এই যে ফ্রি পুল অফ আইপি অ্যাড্রেস, সেইখান থেকে কিন্তু এই 10টা মেশিন আগে নতুন আবার আইপি অ্যাড্রেস পেলো। তার মানে আইপি অ্যাড্রেস ক্যান বি রিইউজড। এটা এরকম ভাবে না যে আইপি অ্যাড্রেসটা ফিক্স, আইপি অ্যাড্রেস উইল বি রিইউজড। Okay, it will be dynamically allocated. That's why I'm saying dynamically allocated. Okay, so that is the dynamic host configuration protocol. This is the picture actually by which dynamic host configuration protocol works. There are two machines we have shown here. One is PC, that is DHCP client, another হচ্ছে DHCP server. ক্লায়েন্ট কি করছে? ক্লায়েন্ট ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠাচ্ছে। ভালো করে বুঝো, ক্লায়েন্ট ডিএসসিপি ডিসকভার মেসেজ সেন্ড করছে। ডিএসসিপি ডিসকভার মেসেজ সেন্ড করছে মানে ক্লায়েন্ট ইজ ফাইন্ডিং যে কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা পুরো লিস্টে। তো কোনো যদি ডিএসসিপি সার্ভার থাকে, সে তাহলে ক্লায়েন্টকে ডিএসসিপি অফার পাঠাচ্ছে, মানে আমি আছি, ডিএসসিপি অফার পাঠাচ্ছে, আমি আছি, সার্ভার বলছে। এবার ক্লায়েন্ট কি বলছে? ক্লায়েন্ট ডিএসসিপি কে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমাকে আইপি অ্যালোকেট করা হোক। ডিএসসিপি সার্ভারকে রিকোয়েস্ট করছে আমাকে আইপি অ্যালোকেট করা হোক। সার্ভার তখন কি করছে? ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, দিয়ে ওকে একটা আইপি অ্যালোকেট করছে। এইভাবে কাজ হয়, ঠিক আছে? ছবিটা আরেকটু পরিষ্কার করে এখানে বলেছি, ডিএসসিপি সার্ভার, দুটো সার্ভার দেখিয়েছি এখানে, আর মাঝখানে একটা ডিএসসিপি ক্লায়েন্ট দেখিয়েছি। ডিএসসিপি ক্লায়েন্ট কি করলো? দুটো সার্ভার ও একটা ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠাচ্ছে। সেই ডিসকভার মেসেজটা ধরে নিতে পারে ব্রডকাস্ট মেসেজ, সবার কাছে যাচ্ছে। তাহলে সেখানে যারা ডিএসসিপি সার্ভার আছে তারা ওকে অফার পাঠাবে যে আমরা আছি তোমাকে হেল্প করার জন্য, ঠিক আছে? এটা এখন ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে, হয়তো দুজনকেই পাঠাচ্ছে, ঠিক আছে? তাদের মধ্যে একজন ওকে অ্যাকনলেজ করছে যে আমি তোমাকে আইপি দিতে পারি। তখন ওকে আইপি দেওয়া হলো, বলছে আইপিটা দেওয়া হলো, দেখো এখানে লেখা আছে যে ক্লায়েন্ট রিমেইনস কনফিগার্ড ফর দ্য লিস্ট টাইম, এটার মানে আছে। তার মানে হচ্ছে এই যে ডিএসসিপি সার্ভার যে ক্লায়েন্টকে আইপিটা দিল, দ্যাট আইপি ইজ গিভেন অন দ্য লিজ, অ্যাজ ইট ইজ অন দ্য লিজ। লিজ মানে তোমাকে একটা সময়ের জন্য ইউজ করতে দেওয়া হয়েছে, তোমার সব পুরোপুরি তোমাকে দিয়ে দেওয়া হয়নি। এটা এরকম নয় যে তোমার নিজের সম্পত্তি, তুমি নিয়ে বাড়ি চলে যাবে, তা নয়। তোমাকে লিজ দেওয়া হয়েছে, তোমার ভাড়ায় দেওয়া হয়েছে, তুমি এই ক্লায়েন্ট থেকে এই ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারো। তার মানে এই নয় যেটা তোমার লিজ দেওয়া হয়েছে, সেটাই যে ক্লায়েন্ট রিমেইনস কনফিগার্ড ফর দ্যাট লিজ টাইম, যে টাইমটা সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে বলে দেওয়া হবে, মানে ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে যে এটা এতক্ষণ টাইমের জন্য আমার দরকার, লিজ দেওয়া হয়েছে, ঠিক আছে? লিজ টাইম ওভার হয়ে গেলে ডিএসসিপি ক্লায়েন্টের মানে এই ক্লায়েন্টের যদি আরো দরকার হয় টাইম,
আইপি অ্যাড্রেস, তাহলে ও আবার রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, ও আবার রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে। যদি ওর দরকার হয় আরো আইপি অ্যাড্রেস, তাহলে কিন্তু ও আবার রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্ট আবার কিন্তু ডিএসসিপি সার্ভার অ্যাকনলেজ করবে এবং তারপরে আবার ওকে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করবে। আর যখন দরকার নেই, যখন আইপি অ্যাড্রেস আর দরকার নেই ক্লায়েন্টের, তখনও ডিএসসিপি রিলিজ মেসেজ পাঠাবে যে আমার আইপি অ্যাড্রেস দরকার নেই। তখন ডিএসসিপি সার্ভার ওই আইপি কে আবার বললাম ওই যে ফ্রি পুল অফ লিস্ট আছে আইপি, তাকে নিয়ে আসবে। এইটা হলো ডিএসসিপি সার্ভারের গল্প, ডিএসসিপির গল্প। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এইভাবে কাজ করে। ছবিটা দেখে আমাকে বলো বোঝা গেছে কিনা। ছবিটা দেখে আমাকে বলবে বোঝা গেছে কিনা। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে সবগুলো থেকে, ভালো করে বুঝে নাও। স্যার আর একবার বলে দিন। সো যেটা হচ্ছে ডিএসসিপি গল্প হচ্ছে ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ওর কাজ হচ্ছে মেশিনের মধ্যে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করা, এটা হচ্ছে ওর উদ্দেশ্য। প্রত্যেকটা মেশিনের মধ্যে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেসকে অ্যালোকেট করা, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য ডিএসসিপির। ঠিক আছে, তো এটা করতে গিয়ে ডিএসসিপি যেটা করে সেটা হলো এই যে দুটো আর্কিটেকচারে কাজ করে, একটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট, একটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। দুটো আর্কিটেকচারে কাজ করে, একটা ডিএসসিপি ক্লায়েন্ট, একটা ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি ক্লায়েন্ট ফার্স্টে যেটা করে সেটা হলো ও একটা ডিএসসিপি ডিসকভার বলে মেসেজ পাঠায়। ডিএসসিপি ডিসকভার বলে একটা মেসেজ পাঠায়। শোনো, ক্লাসে আছি। হ্যাঁ করছি করছি। সো ডিএসসিপি ক্লায়েন্ট যেটা করে সেটা হলো ওই ডিএসসিপি ডিসকভার বলে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়। ডিএসসিপি ডিসকভার বলে একটা মেসেজ পাঠায়। সেই ডিএসসিপি ডিসকভার মেসেজটা এই নেটওয়ার্কে উপস্থিত সমস্ত ডিএসসিপি সার্ভারের কাছে যায়। ঠিক আছে, এই ডিএসসিপি ডিসকভারের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট মেশিন কোন একটি ডিএসসিপি সার্ভারকে খোঁজার চেষ্টা করছে। কেন খোঁজার চেষ্টা করছে? অবভিয়াসলি ওর একটা আইপি অ্যাড্রেস দরকার সেই জন্য। ঠিক আছে, এবার সেই ডিএসসিপি ডিসকভার মেসেজটা কোন সার্ভার অ্যাকসেপ্ট করার পরে সেই সার্ভার যদি রেডি টু গিভ আইপি অ্যাড্রেস এই পজিশনে থাকে সেই সার্ভারের কাছে, মানে উদ্দেশ্য মানে মোদ্দা গল্প হচ্ছে যে সার্ভারের যদি ফ্রি আইপি অ্যাড্রেস থাকে, মানে ওর কাছে যদি আইপি অ্যাড্রেস মানে ফ্রি থাকে, মানে ওর কাছে যদি আইপি অ্যাড্রেসের প্রেজেন্ট থাকে, ওর কাছে যদি আইপি অ্যাড্রেস থাকে দেওয়ার মতন, তাহলে ডিএসসিপি অফার পাঠাবে টু দ্যাট ক্লায়েন্ট যে ভাই আমার কাছে আইপি অ্যাড্রেস আছে, আমি তোমার দিতে চাই, তোমার কি লাগবে? জিজ্ঞাসা করবে, ডিএসসিপি অফার পাঠাবে তবে ডিএসসিপি ক্লায়েন্ট। নাও after getting the DSCP offer from the DSCP server, the client machine will send a DSCP request. ও বলবে হ্যাঁ আমার দরকার, আমাকে পাঠাও ডিএসসিপি রিকোয়েস্ট। এই ডিএসসিপি রিকোয়েস্টটাও সার্ভার পাবে, পাওয়ার পরে সার্ভার ওকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে ওকে আই এম অ্যাসাইনিং ইউ ওয়ান ডিএসসিপি, আই এম অ্যাসাইনিং ইউ ওয়ান আইপি অ্যাড্রেস, অ্যাকচুয়ালি আই এম অ্যাসাইনিং ইউ ওয়ান আইপি অ্যাড্রেস। কিন্তু এইখানে ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হবে, মানে ওদের মধ্যে একটা মানে একটা প্রোটোকল থাকবে, যেটা মানে হচ্ছে যে আমি তোমাকে যে আইপি অ্যাড্রেসটা দিলাম, দ্যাট আইপি অ্যাড্রেস আই এম গিভিং ইউ অন আ লিজ। লিজ দিয়ে দিচ্ছি তোমাকে। লিজ কথাটার মানে হচ্ছে তোমাকে শর্ত ত্যাগ করে নিয়ে দিচ্ছি না। লিজ কথাটার মানে হচ্ছে তোমাকে আজকে আমি এখন দিলাম, তোমার কাজ হয়ে গেলে দ্যাট আইপি অ্যাড্রেস উইল বি টেকেন বাই মি এগেন and I can assign that IP address to somebody else next time. তুমি যদি পরে এসে বলো যে এই আইপি অ্যাড্রেসটা তো আমার ছিল কিন্তু আমাকে দিয়েছিল আবার ওকে দিয়ে দিলে কেন, তা বললে হবে না, তো লিজে আছে তোমার সঙ্গে আমার। ঠিক আছে, আইপি অ্যাড্রেসগুলো লিজে আছে। তাহলে ক্লায়েন্ট ওই লিজ টাইমের জন্য এই আইপি অ্যাড্রেসটাকে ইউজ করলো, করে কমিউনিকেট করলো। ওই লিজ টাইম ওভার হয়ে যাওয়ার পরেও যদি ক্লায়েন্টের আবার ওই আইপি অ্যাড্রেসটা দরকার হয়, মানে যদি কন্টিনিউ করতে হয়, তখন ক্লায়েন্ট হয়তো ডিএসসিপি রিকোয়েস্ট করলে আবার ডিএসসিপি সার্ভারকে, ডিএসসিপি সার্ভার তখন ওই আইপি অ্যাড্রেসটাই দিতে পারে অথবা নতুন আরেকটা আইপি অ্যাড্রেস দিতে পারে। দ্যাট ডিপেন্ডস আপন দ্য অ্যাভেলেবিলিটি অফ দি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আবার এইভাবে লিস্টটা আবার রিনিউ হয়। ওকে, ফাইনালি যখন ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দরকার নেই, যখন কমিউনিকেশন ইজ ওভার, তখন ও সার্ভারকে বলে ডিএসসিপি রিলিজ, আমাকে রিলিজ করে দাও, আমার আর আইপি অ্যাড্রেস দরকার নেই। তখন ডিএসসিপি সার্ভার ওই যে আইপি অ্যাড্রেসটা যেটা ওই ক্লায়েন্টকে দিয়েছিল
সেই আইপি অ্যাড্রেসটা নিয়ে আবার ওর নিজের যে ফ্রি ফর্ম অফ আইপি অ্যাড্রেস, মানে যেখানে ওই আইপি অ্যাড্রেস গুলোকে রেখে দিচ্ছে ফ্রি একটা লিস্টে, সেখানে আবার ওটাকে ব্যাক করে নিয়ে যায়। এবং পরবর্তীকালে যদি আরো কোনো ক্লায়েন্ট, আরেকটা ক্লায়েন্ট যদি ওর কাছে আইপি অ্যাড্রেস চায়, তখন সেই আইপি অ্যাড্রেসটা ওই ক্লায়েন্টকে আবার অ্যাসাইন করা হতে পারে। এইভাবে ডিএসসিপি সার্ভার কাজ করে। ওকে, এইভাবে ডিএসসিপি সার্ভার কাজ করে, সেটাই এই ছবিগুলোতে বলা হয়েছে, আর এই ছোট্ট একটুখানি কথা বলা হয়েছে। The dynamic host configuration protocol is a client-server protocol that automatically provides an internet protocol host with its IP address and other related configuration information such as the subnet mask, default gateway, মানে সবগুলো ultimately IP এর সঙ্গে এগুলো অ্যাসাইন করে। এবং DHCP allows host to obtain required TCP/IP configuration information from a DHCP server. ক্লায়েন্ট আর সার্ভার থেকে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে। কেন আমরা ডিএসসিপি ইউজ করি? এই ডিএসসিপি ইউজ করি, এই যে এত কিছু বলা হয়েছে তার কারণ এর মধ্যে গল্পটা হচ্ছে এই যে ডিএসসিপি আমরা ইউজ করি টু মেক ইট অটোমেট। আমরা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসগুলোকে অ্যাসাইন করবো বলে, আমাদের পক্ষে ম্যানুয়ালি দিয়ে গিয়ে আইপি অ্যাড্রেসগুলোকে অ্যাসাইন করা সম্ভব নয়, অটোমেটিক্যালি অ্যাসাইন করবো, সেই জন্য আমরা এটাকে ইউজ করি। সেটা এখানে বলা হয়েছে করবে। বেনিফিটস অফ ডিএসসিপি বা অ্যাডভান্টেজ অফ ডিএসসিপি কি? রিলায়েবল আইপি অ্যাড্রেস কনফিগারেশন তুমি পাচ্ছ, তোমার আইপি অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই, তোমার হেডেকের কিছু নেই, ডিএসসিপি সার্ভার লুক আফটার করছে, তোমার আইপি পাওয়া নিয়ে কথা। রিডিউস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু তোমার ডিএসসিপি আছে, তোমাকে আলাদা করে প্রত্যেকটা মেশিনে গিয়ে আইপি দিয়ে তার নেটওয়ার্ক চেক করে, তার গেটওয়ে চেক করে, ডিএনএস চেক করে দেখতে হচ্ছে না, টোটালটাই ডিএসসিপি সার্ভার সামলে নিচ্ছে। ওকে, সো ইন দ্যাট ওয়ে ইট ইজ ওয়ার্কিং। ওকে, ইন দ্যাট ওয়ে ইট ইজ ওয়ার্কিং, রাইট? বল তাড়াতাড়ি বল, 10 মিনিট সময় আছে আবার এই স্টকটায়, তাড়াতাড়ি বল ঠিক আছে কিনা? ডিএসসিপি একদম সোজা, এই ছবিটা আবার দেখালাম। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো, একদম সোজা। নেক্সট হচ্ছে আরেকটা প্রোটোকল, তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোটোকল। ঠিক আছে, বুটস্ট্র্যাপ প্রোটোকল বা বুটপি, বুটস্ট্র্যাপ প্রোটোকল বা বুটপি। এই বুটস্ট্র্যাপ প্রোটোকলটাও ইটস আ নেটওয়ার্ক প্রোটোকল ইউজড বাই দ্য ক্লায়েন্ট ফর অবটেনিং আইপি অ্যাড্রেস ফ্রম এ সার্ভার। এই যে বুটস্ট্র্যাপ প্রোটোকলটা, এই প্রোটোকলটার কাজে ডিএসসিপি সার্ভারের ডিএসসিপির মতোই। ঠিক আছে, ভালো করে শোন, এই প্রোটোকলটা, এই বুটস্ট্র্যাপ প্রোটোকল, এই প্রোটোকলটার কাজ হচ্ছে এই ডিএসসিপির মতোই। ডিএসসিপির মতো মানে কি? মানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা। তো এখানে কাজটা একটু অন্যরকম। দ্য বুটস্ট্র্যাপ প্রোটোকল ইজ আ নেটওয়ার্কিং প্রোটোকল, এটা নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল used to obtain by a client, একটা ক্লায়েন্ট কি করে? ফর obtaining an IP address from a server, সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করে। অ্যাকচুয়ালি ডিএসসিপি আসার আগে, ভালো করে শোন, ডিএসসিপি আসার আগে এই বুটস্ট্র্যাপ প্রোটোকলটা ইউজ হতো এই কাজটা করার জন্য। ডিএসসিপি আসার আগে, ডিএসসিপি এখন যে কাজটা করে সেই কাজটা করতে বুটস্ট্র্যাপ বলে প্রোটোকলটা। ডিএসসিপি যেহেতু আরো অ্যাডভান্স ভার্সন, ওখানে যেহেতু আরো কিছু অপশনস আছে, সেজন্য ডিএসসিপি আসার পরে বুটস্ট্র্যাপ প্রোটোকলটা ইউজ হয় না। এটাই হচ্ছে মেন গল্প। ডিএসসিপি আসার পরে আর বুটস্ট্র্যাপ প্রোটোকলটা লাগে না। এটা ছোট্ট একটি গল্প লেখা আছে, এটা একটু বুটস্ট্র্যাপ প্রোটোকল। ঠিক আছে, ছোট্ট একটা গল্প। একই জিনিস, ডিএসসিপি আসার আগে এটা ইউজ হতো, ডিএসসিপি আসার পরে আর এখন ডিএসসিপি ইউজ হয়, বুটস্ট্র্যাপ ইউজ হয় না। এটা এখানে লেখা আছে, পড়বি। আরেকটা হচ্ছে টেলনেট। টেলনেট হচ্ছে একটা প্রোটোকল যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। টেলনেট হচ্ছে আরেকটা প্রোটোকল যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে এবং উইথ দ্য হেল্প অফ টিসিপি, আইপি, এইচটিটিপি, এফটিপি সবই এর সঙ্গে রিলেটেড। টেলনেট যেটা করে সেটা হচ্ছে রিমোট লগইন করতে সাহায্য করে। টেলনেট প্রোটোকলটা রিমোট লগইন করতে সাহায্য করে। এই গল্পটা এখানে দেওয়া আছে। দেখ, দুটো মেশিন দেখানো হয়েছে, একটা হোস্ট এ, একটা হোস্ট বি। দেখ, একদম তলার লেয়ারে প্রত্যেকটা মেশিনের অপারেটিং সিস্টেম, তারপরে টিসিপি, আইপি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করছে, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে টেলনেট কাজ করছে। এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে টেলনেট কাজ করছে, সেই টেলনেট কাজ করছে হলো দুটো নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনালকে কানেক্ট করার জন্য। মানে হলো আমি আমার মেশিনে বসে তোর মেশিন থেকে লগ ইন করবো। ধরে যে আমার মেশিনটা ক্লায়েন্ট মেশিন, আমার সার্ভার আছে তোর মেশিনটা, আমি এখানে বসে রিমোটলি, তুই কোথায় বসে আছিস আমি জানি না, তোর মেশিন থেকে আমি আমার নিজের মেশিনটাকে বুট করাবো। ঠিক আছে, এটা করার জন্য তোর মেশিনে আমার লগ ইন তো করতে হবে ফার্স্টে, আমার তো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেই লগ ইন করার যে সফটওয়্যারটা, সেটার নাম হচ্ছে টেলনেট। ঠিক আছে, এটা হচ্ছে টেলনেট। টেলনেট তো একদম তলায় অপারেটিং সিস্টেম, ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি, আইপি কে সার্ভিস প্রোভাইড করছে, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে টেলনেট কাজ করছে, যার কাজ হচ্ছে দুটো নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, মানে আমার একটা টার্মিনাল, তোর একটা টার্মিনাল, যারা নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, অবভিয়াসলি নেটওয়ার্কে তাদেরকে আমি কানেক্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে টেলনেট।
এইসব টেলনেটের গল্পটা ওখানে লেখা আছে। টেলনেট ক্যান বি ইউজড ফর এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিজ অন এ সার্ভার ইনক্লুডিং এডিটিং ফাইলস, রানিং ভেরিয়াস প্রোগ্রামস, চেকিং ইমেলস. Some servers enable remote connections using telnet to access public data, to play some games or অনেক কিছু করা যায়। তো আমি তোর মেশিনে ঢুকে আমি লগ ইন করছি, তারপর আমি গেম খেলবো। তোর মেশিনে আমি কোনো একটা ফাইলকে এডিট করছি, মানে রিমোট লগ ইন করলাম তোর মেশিনে, আমি এখানে বসে তোর মেশিনে লগ ইন করলাম, করে আমি তোর মেশিনে কোনো একটা ফাইলকে এডিট করছি। So that can be done. Now it's not a so secure protocol. Telnet is not a so secure protocol. That's why Telnet আমরা খুব বেশি ইউজ করি না এখন আর পরে ইউজ হয় না Telnet, ঠিক আছে? Telnet is, এটা সেখানে লেখা আছে যে Telnet is not a secure protocol and is unencrypted, মানে ওই encryption হয় না এখানে। By monitoring a user's connection, anyone can access a person's username, password and মানে সে তার কাজ মানে এটা মানে খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। সেজন্য Telnet এর সিকিউরিটি খুব কম। ওকে, টেলনেট বিশেষ ইউজ হয় না, ঠিক আছে? বাট টেলনেটের টেকনোলজিটা হচ্ছে এইটা, এইভাবে টেলনেট কাজ করে, রিমোট লগ ইন করতে সাহায্য করে। আমি আমার মেশিনে বসে, আমি আবারও বলছি, ধরো তোর মেশিনে একটা ফাইল আছে, আমরা টেলনেট সফটওয়্যারে কানেক্টেড, টেলনেট ক্লায়েন্ট, টেলনেট সার্ভারে আমরা কানেক্টেড সাপোজ। তো আমি আমার মেশিনে বসে তোর মেশিনে লগ ইন করছি, করে ওই ফাইলটার অ্যাক্সেস পাচ্ছি আমি। সেই ফাইলটার অ্যাক্সেসের জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল হবে, তাহলে হবে যদি যা কিছু ইউজ হতে পারে, হোয়াট এভার, বাট ফাইলটাকে অ্যাক্সেস করছি, এডিট করছি, করছি, রিমোটলি লগ ইন করলাম। আমি আমার কেসে বসে তোর প্লেসে ওই মেশিনটাকে লগ ইন করছি, রিমোটলি লগ ইন করছি, ঠিক আছে? বা খুব কমন এক্সাম্পল একটা বলতে পারি, আমাদের কলেজে যেহেতু হয় না, তোরা দেখিস না, ধর যখন তোরা ডেটাবেস পড়ছিস, এসকিউএল তোরা ওরাকেল পড়ছিস, তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ওরাকেলের ক্লায়েন্ট গুলো প্রত্যেকটা মেশিনে ইনস্টল থাকে, আর সার্ভারটা থাকে সার্ভারে। অ্যাকচুয়ালি ওরাকেলে যখন আমাদের কাজ করতে হয় তখন সার্ভারে লগ ইন করে কাজ করতে হয়। এই যে সার্ভারে আমরা লগ ইন করছি, ওটা রিমোট লগ ইন। আমি ক্লায়েন্ট মেশিনে বসে সার্ভারে লগ ইন করছি, সার্ভারটা অন্য কোথাও আছে, আমি ক্লায়েন্ট মেশিন থেকে ওই সার্ভারে লগ ইন করে কাজ করছি। সো দ্যাট ইজ টেলনেট, রিমোট লগ ইনের জন্য ইউজ হয়। সেই গল্পটা এখানে বলা আছে। এবার আমাকে বল, এই এত কিছু বললাম টললাম, আমরা বেশিক্ষণ বাকি নেই, আর 4 মিনিট 19 সেকেন্ড, 4 মিনিট 7 মিনিট। আমাকে বল যে কোনো ডাউট আছে কিনা, তাড়াতাড়ি বল, তাহলে আরেকটা স্লট করবো। আর একটু কিছু বলবো না, এটাকে পড়ে দেখ, পড়ে নেই, পড়ে দেখ। 4টে জিনিস বললাম, খুব সোজা জিনিস, জাস্ট পড়তে হবে একটু, ঠিক আছে? পড়ে দেখ, এবার ডাউট হলে আমরা পরের দিন আবার আলোচনা করবো, ঠিক আছে? শুনতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আপাতত আমরা শেষ করছি এখানে, ঠিক আছে? তাহলে আমি নোটটা শেয়ার করছি তোদের সঙ্গে, যেমন আপাতত গুগল ক্লাসে শেয়ার করছি, তোদের গ্রুপেও দিয়ে দেবো, হ্যাঁ? আর ওই যেমন টুকটাক অ্যাসাইনমেন্ট, এবার অ্যাসাইনমেন্টটা যেটা দেবো, বড় অ্যাসাইনমেন্ট দেবো না, সব তোর মানে মাল্টিপল চয়েস, অথবা 1-2 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে? ওরকম টাইপের অ্যাসাইনমেন্ট দেবো। আর ওইগুলো করতে গিয়ে যদি কোনো অসুবিধাটা পাবি, ফার্স্টে পুরোটা করবি থরলি, করে যদি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো অসুবিধা হয়, অবভিয়াসলি আমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করবি, যেখানে যা কনফিউশন হবে আমাকে জিজ্ঞাসা করবি, করলেই বুঝে যাবি জিনিসগুলো, করলেই বুঝে যাবি, ঠিক আছে? আমরা তো খুব সিম্পল কতগুলো জিনিস নিয়ে আলোচনা করেছি, করলেই বুঝে যাবি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি এখানে আপাতত। ওকে, টাটা। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ।